হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলজির আরো একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের সেল বায়োলজির ক্লাস চলছে। সেল বায়োলজির ক্লাসে আগের দিন থেকে আমরা সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণুর গঠন আর কাজ সম্পর্কে ক্লাস করছি। তো আজকের ক্লাসে আমরা জানবো গলজি বস্তু বা গলজি বডির গঠন সম্পর্কে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা জানবো এই যে গলজি বস্তু কাকে বলে বা সংজ্ঞা এর সম্পর্কে একটু জেনে নিব। দেখো, গলজি বস্তু কাকে বলবো? যে সমস্ত কোষীয় অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং একক পর্দাবৃত। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। গলজি বস্তু একক পর্দাবৃত মানে একটাই পর্দা দিয়ে ঘেরা এবং বিভিন্ন ক্ষরণ কাজে নিযুক্ত হয়। তাকে আমরা বলবো গলজি বস্তু। এইগুলো গলজি বস্তু দেখতে অনেকটা স্তূপাকৃতির থলির মতন হয়। এরপরে এই যে গলজি বস্তুর আবিষ্কার সম্পর্কে একটু জেনে নেব। আবিষ্কার, দেখো, সিলভার নাইট্রেট এই তরলে মেটাল ইমপ্রেগনেশন এই পদ্ধতি অবলম্বন করে 1890 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যামিলো গলগি প্রথম এই গলজি বডি আবিষ্কার করেছিলেন, যেটা দেখেছিলেন নিউক্লিয়াসের কাছে অনেকটা জালকাকার অবস্থায় বা স্তূপের মতন রয়েছে। সেই কোষীয় অঙ্গাণুকেই বিজ্ঞানী নাম অনুসারে নামকরণ করা হয়েছে গলজি বস্তু বা গলজি বডি। এরপরে আমরা জানবো এই যে গলজি বস্তুর অবস্থান কোথায় 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 গলজি বস্তু থাকে। দেখো, সমস্ত ইউক্যারিওটিক কোষে এই অঙ্গাণু থাকে, শুধুমাত্র কিন্তু প্রোক্যারিওটিক কোষে থাকে না। আর ইউক্যারিওটিক কোষের মধ্যে লোহিত রক্তকণিকা, টেরিডোফাইটসের শুক্রাণু, এছাড়াও পরিণত যে সপুষ্পক উদ্ভিদ তার সিবনল, এই সমস্ত কোষে গলজি বস্তু দেখা যায় না। সমস্ত ইউক্যারিওটিক কোষে দেখা যায়, প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না। এছাড়াও পরিণত লোহিত রক্তকণিকা, টেরিডোফাইটের শুক্রাণু, সিবনল, এই সমস্ত কোষে গলজি বস্তু দেখা যায় না। এরপরে আমরা দেখব যে গলজি বস্তুর উৎপত্তি, গলজি বস্তু কোথা থেকে উৎপন্ন হয়েছে। গলজি বস্তুর গঠন অনেকটা এন্ডোপ্লাজমিক জালিকার গঠনের মতন বলে বিজ্ঞানীরা মনে করেছেন যে গলজি বস্তু ইয়ার বা এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো, এরপরে আমরা এই গলজি বস্তুর পরাণু গঠন সম্পর্কে দেখে নেব। গলজি বস্তুর পরাণু গঠন কিরকম হয়? গলজি বস্তুর যে গঠনে তিনটে অংশ দেখা যায়। তিনটে অংশ কি কি? সিস্টার্নি দেখা যায় 1 নম্বর। 2 নম্বর দেখা যায় মাইক্রোভেসিক্যাল। আরেকটা 3 নম্বর দেখা যায় যেটা ভ্যাকুওল। এবার এই তিনটার মধ্যে এই সিস্টার্নি দেখো একক পর্দাবৃত, অনেকটা দেখতে অর্ধচন্দ্রাকৃতি গামলার মতন গঠন সৃষ্টি করে। এই যে এই অংশগুলোকে, এগুলোকে বলছে সিস্টার্নি। আর এই সিস্টার্নি ছাড়াও এই সিস্টার্নির দুটো তল রয়েছে। কি কি তল? দেখো, সিস্টার্নির যে ওপরের দিকের তলটাকে বলা হয় সিস্টির তল বলা হয়, আর সিস্টার্নির নিচের দিকের তলকে বলা হয় পরিণত তল। এই পরিণত তল থেকেই ভ্যাকুওলের সৃষ্টি হয় পরিণত তল থেকে। আর এইদিকে দেখো যে মাইক্রোভেসিকেল রয়েছে, এই মাইক্রোভেসিকেলের মধ্যে বিভিন্ন ক্ষরণকারী বস্তু জমা হয়। এই মাইক্রোভেসিকেলের মধ্যে জমা হয়। আচ্ছা, এর গঠনের মধ্যে আর তেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস নেই, এইগুলোই জানলে হবে। সিস্টার্নি দুটো তল রয়েছে, একটাকে সিস্টির তল বলা হয়, একটাকে পরিণত তল বলা হয়। আর হচ্ছে গিয়ে এই পরিণত তলের দিক থেকে ভ্যাকুওলটা সৃষ্টি হয়। আর মাইক্রোভেসিকেল যেগুলো গলজি বস্তুর যে পর্দার কাছাকাছি অঞ্চলে, দেখো এই অঞ্চলগুলো থেকে কি হচ্ছে, বিভিন্ন অঙ্গাণুগুলো ছোট ছোট থলির মতন গঠন সৃষ্টি করছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ক্ষরণ বস্তুগুলো জমা রয়েছে, সেটাকেই বলা হচ্ছে মাইক্রোভেসিকেল। এরপরে এই যে এর মধ্যে একটা জোন দেখা যায়, যেটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন।
এই জোন অফ এক্সক্লুশন কোনটাকে বলা হয়? এই যে নিউক্লিয়াসের কাছে গলজি বস্তু থাকে, এই গলজি বস্তুর চারপাশে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেই অঞ্চলটাকেই বলা হয় জোন অফ এক্সক্লুশন। তাও উদ্ভিদ কোষের যে গলজি বস্তু থাকে একে তখন বলা হয় ডিকটিওজোম। উদ্ভিদ কোষের গলজি বস্তুকে বলা হয় ডিকটিওজোম। এরপরে আমরা এর কাজ দেখব। দেখো কাজ কি কি রয়েছে। প্রথম এবং প্রধান কাজ, ক্ষরণ কাজে অংশগ্রহণ করে। দু নম্বর কি লিখবে? লাইসোজোম গঠনে অংশগ্রহণ করে। কোষ পর্দা, কোষ প্রাচীর এই সমস্ত গঠনে অংশগ্রহণ করে। কোষ পর্দা, কোষ প্রাচীর। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে অংশগ্রহণ করে। এছাড়াও বিভিন্ন পলিস্যাকারাইড গঠনে অংশগ্রহণ করে। মেন কাজ তাহলে কি করে? প্রধান কাজ ক্ষরণে অংশগ্রহণ করে। এছাড়াও লাইসোজোম গঠনে, কোষ পর্দা, কোষ প্রাচীর গঠনে অংশ নেয়। অ্যাক্রোজোম, শুক্রাণুর যে অ্যাক্রোজোম থাকে, অ্যাক্রোজোম নামে যে টুপি থাকে সেখানে গলজি বস্তু থাকে। পলিস্যাকারাইড গঠনে অংশ নেয়। এই যে কাজগুলোর মধ্যে প্রধান যে কাজ ক্ষরণ কাজ, এই ক্ষরণ কাজে গলজি বস্তু কিভাবে অংশগ্রহণ করে, কিভাবে ক্ষরণ কাজ সম্পন্ন করে সেটা আমরা এবার ছবির সাহায্যে দেখে নেব। গলজি বস্তু যে ক্ষরণ প্রক্রিয়া অংশগ্রহণ করে তার প্রথম দশা রাইবোজোমাল দশা। এই দশাতে কি হয়? এই যে রাইবোজোম রয়েছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, এই রাইবোজোমগুলো প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ করার পরের দশাটা সিস্টার্নাল দশা। এই দশাতে কি হয়? এই যে প্রোটিনগুলো তরল অবস্থায় ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করে। এরপরে রয়েছে অন্তঃকোষীয় দশা। এখানে এই প্রোটিনগুলো থলির মতন আকার ধারণ করে বা এরকম নালীর মতন আকার ধারণ করে এগুলো কি করে? গলজি বস্তুর মধ্যে প্রবেশ করে। তারপরে ঘনীভবন দশা। এই দশায় কি হয়? এই গলজি বস্তুর মধ্যে যে প্রোটিনগুলো, প্রোটিনের থলিগুলো, সেগুলো কি হয়? ঘনীভূত হয়ে যায়। এখান থেকে জল বেরিয়ে গিয়ে প্রোটিনের যে অণুগুলো সেগুলো ঘনীভূত হয়ে যায়। তারপরে অন্তঃকোষীয় সঞ্চয় দশা। এখানে কি হয়? এই গলজি বস্তুর মধ্যে ওই ঘনীভূত যে থলির মতন যে প্রোটিনগুলো সেগুলো এখানে জমা থাকে। তারপরে কি হয়? বহিষ্করণ বা এক্সোসাইটোসিস দশা। এই দশাতে কি হয়? এই যে ক্ষরণকারী থলি রূপে, গ্র্যানিউলস রূপে এগুলো গলজি বস্তু থেকে বেরিয়ে আসে এবং সেগুলো কোষ পর্দার সঙ্গে কি বলা যায়, একত্রিত হয়ে যায়। গিয়ে কোষ পর্দার মধ্যে এটা একটা স্থান থাকে যেখানে ফেটে যায়। ফেটে যাওয়ার এই প্রক্রিয়াটাকেই বলা হয় এক্সোসাইটোসিস। সেখান থেকে ক্ষরণকারী যে বস্তুগুলো এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বেরিয়ে আসে। তো এইভাবে তাহলে গলজি বস্তু ইআর, রাইবোজোম আরো বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণুগুলোকে নিয়ে ক্ষরণ কার্য সম্পন্ন করে। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস এতটা পর্যন্তই। ক্লাস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আজকে এতটাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।